এই ভিডিওটি যারা দেখছেন আপনাদের সবাইকে ল অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট জহিরুল আলম। আজকে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির আদেশ ৩ সম্পর্কে, অর্থাৎ দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর অর্ডার 3 সম্পর্কে আজকে আলোচনা করব। এই অর্ডারটির শিরোনাম হচ্ছে স্বীকৃত প্রতিনিধি ও কৌশলীবৃন্দ, অর্থাৎ রেকগনাইজড এজেন্টস অ্যান্ড প্লিডার্স। এর মানে হচ্ছে যে মোকদ্দমায় কোনো পক্ষের যে স্বীকৃত প্রতিনিধি থাকে কিংবা সেই পক্ষ হয়ে আদালতে যিনি মোকদ্দমা পরিচালনা করেন আইনজীবী, তার কথা বলা হয়েছে কৌশলী, বা ইংরেজিতে আমরা যাকে বলি প্লিডার। প্রথমত আমরা জানি যে দেওয়ানি মোকদ্দমায় পক্ষকে বিশেষ প্রয়োজন ব্যতীত বা বিশেষ ক্ষেত্র ব্যতীত সাধারণভাবে যদি আদালত নির্দেশ না দেয় তাহলে সাধারণভাবে পক্ষকে নিজে উপস্থিত হয়ে আদালতে ধার্য তারিখে হাজিরা দিতে হয় না। সেই পক্ষ কি করতে পারে? যে কোনো পক্ষ, সে বাদী হোক কিংবা বিবাদী হোক, সে প্রতিনিধির মাধ্যমে আদালতে হাজিরা দিতে পারে। শুধু হাজিরা না, কোনো একটা দরখাস্ত দাখিল বা মোকদ্দমার যে কোনো পদক্ষেপ সেটা পক্ষ নিজেও করতে পারেন, কিংবা সেই পক্ষের পক্ষ হয়ে আইনজীবী বা কৌশলী সেটা করতে পারেন, অথবা যদি কোনো প্রতিনিধি থাকে, স্বীকৃত প্রতিনিধি, রেকগনাইজড এজেন্ট বলা হয়েছে, অর্থাৎ যাকে সেই পক্ষ স্বীকৃতি দিয়েছে, এরকম কোনো প্রতিনিধি থাকলে সেটা করতে পারেন। তাহলে হয়তো আমরা অনেকেই, আইনের ছাত্ররা বা নতুন আইনজীবীরা, আমরা অনেকে হয়তো জানি না যে যদি বলা হয় যে এই যে আমি আদালতে হাজিরা দিচ্ছি দেওয়ানি মোকদ্দমায়, আমার পক্ষের পক্ষ হয়ে আমি আইনজীবী হাজিরা দাখিল করলাম, আজকে পক্ষ আসেই নাই বা জানিই না হয়তো অনেক ক্ষেত্রে, সেটা আমি দেওয়ানি কার্যবিধির কোন ধারার ক্ষমতা বলে করলাম বা কোন বিধির ক্ষমতা বলে করলাম, তাহলে সেটা হচ্ছে 3 আদেশের এক বিধি বলে আমি সেটা করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে কৌশলী হবেন কিংবা এই প্রতিনিধি হবেন, যিনি কৌশলী ছাড়া হচ্ছে প্রতিনিধির কথা বলা হয়েছে, রেকগনাইজড এজেন্ট, কারা সেটা হতে পারেন? রেকগনাইজড এজেন্ট কে কে হতে পারে বা কোন ব্যক্তিবর্গ হতে পারে? এইরকম স্বীকৃত প্রতিনিধি হতে পারে যে কোনো ব্যক্তি যাকে ক্ষমতা দেয়া হয়েছে, পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে যাকে প্রতিনিধি করা হয়েছে। সেই পাওয়ার অব অ্যাটর্নিটা কীভাবে করতে হয় সেটার জন্য সুনির্দিষ্ট আইন আছে। সেই অনুযায়ী কোনো ব্যক্তি যদি তার পক্ষে মোকদ্দমা পরিচালনা করার জন্য অন্য কোনো ব্যক্তিকে ক্ষমতা অর্পণ করে, তখন ওই ব্যক্তি সকল কার্যক্রম তার মতো করেই সম্পন্ন করতে পারবে। আর পাওয়ার অব অ্যাটর্নি কাকে করবে? যে কোনো লোককে পাওয়ার অব অ্যাটর্নি করা যায়, তবে এখানে একটা লজিক থাকতে হবে, যুক্তি থাকতে হবে। মানে আদালতের সাধারণত বলা হয়েছে যে আদালতের এখতিয়ারাধীন এলাকার বাইরের কোনো ব্যক্তিকে সাধারণত করা হতে পারে, এখতিয়ারাধীন এলাকার ভেতরের ব্যক্তিকেও করা হতে পারে, সেটা ক্ষেত্র বিশেষ। এখন দেখা গেল যে বাহিরের যে কোনো একটা লোককে আমি র্যান্ডমলি প্রতিনিধি দিয়ে দিলাম, বা একজন এসে বলল যে আমি এই পক্ষের প্রতিনিধি হয়ে এসেছি, এই যে আমার কাছে পাওয়ার অব অ্যাটর্নি আছে, তখন আদালত নিশ্চয়ই তার যুক্তিটা দেখবে যে এই ব্যক্তিকে পাওয়ার অব অ্যাটর্নি দেওয়ার যৌক্তিকতা আছে কিনা, বা এটার বিকল্প আছে কিনা, কেন এই ব্যক্তিকে দেয়া হলো। সেগুলো হচ্ছে ইন জেনারেল যেসব লজিক কাজ করে, এরকমই কাজ করবে। আদালতের একটা ইকুইটির একটা ব্যাপার থাকে, অথবা ইনহেরেন্ট পাওয়ার কিছু ব্যাপার থাকে, ওগুলো দিয়ে এগুলো বোঝা যায়। তো যাই হোক, মুদ্রা কথা হচ্ছে, পক্ষ যাকে স্বীকৃত প্রতিনিধি হিসাবে পাওয়ার অব অ্যাটর্নি দিবে, সে তার পক্ষে মামলা পরিচালনা করতে পারবে। এখন দেখা গেল একটা প্রতিষ্ঠান আদালতের একটা পক্ষ, যেমন আমরা সাধারণত দেখি আর্থিক প্রতিষ্ঠানগুলো অনেক মামলা করে থাকে, ব্যাংক, বিমা ইত্যাদি। এখন ব্যাংক তো তার একটা লিগ্যাল এন্টিটি আছে, তাই না? সেও একটা বডি, একজন পার্সন, তাই তো? একটা প্রতিষ্ঠান একজন ব্যক্তির মতো অ্যাক্ট করতে পারে।
কিন্তু সেই প্রতিষ্ঠানে সে তো হাজিরা দিবে না, তাহলে তার পক্ষে কোনো একজন ব্যক্তি হাজিরা দিবে। কে? প্রতিষ্ঠানের প্রধান? না, অন্য একজন ব্যক্তিও হতে পারেন। এখন তাকেও কি পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে? না, এই কথাটাও এখানে বলা আছে। বা একটা ব্যবসা প্রতিষ্ঠান একজন ব্যক্তির, একটা গ্রুপ অফ কোম্পানি কিংবা একটা মেগা শপ, এখন উনি দিবেন না, তার প্রতিনিধিকে ওই দোকানের কর্মচারী দিবে, তার অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, বা তার প্রতিষ্ঠানের কর্মচারী দিবে, তখন তার ক্ষেত্রে পাওয়ার অফ অ্যাটর্নি লাগবে না, বাট তাকে যে নিয়োগ দেয়া হয়েছে এটার লিখিত একটা প্রমাণক লাগবে। তাহলে সেও এই স্বীকৃত প্রতিনিধি হিসেবে বিবেচিত হবে। এই কথাগুলো বলা আছে বিধি 2-এ। আমরা দেখব এই যে স্বীকৃত প্রতিনিধি দেয়া হলো, এখন সেই স্বীকৃত প্রতিনিধিকে কি সমন দেয়া যাবে? মানলাম সেই স্বীকৃত প্রতিনিধি ওই পক্ষের পক্ষ হয়ে আদালতে সকল কাজ সম্পন্ন করবেন। এখন আমি একজন পক্ষ, ওই পক্ষকে আমি ক্ষয়ের বিরুদ্ধে মামলা করলাম, মোকদ্দমা দায়ের করলাম, একটা পর্যায়ে এসে অন্য একটা ইস্যুতে তাকে আবার এই আদালত আমার একটা দরখাস্ত দিলাম, ওইটা আদালত তাকে জানাতে হয় বা সমন জারি করতে হয় তার নামে কোনো একটা বিষয়ে তাকে উপস্থিত হওয়ার জন্যে। এখন কে উপস্থিত হবে? কিন্তু আমি দেখেছি গকে দিয়ে রেখেছে প্রতিনিধি তার পক্ষে সকল কাজ করার জন্যে। এখন আদালতের চিঠিটা বা সমনটা কি রিসিভ করবে, নাকি বলবে যে না আমি তো তার পক্ষে শুধু কাজ করব, কিন্তু তাকে কি বলবেন সেটা তাকে গিয়ে বলেন, এরকম বলতে পারবে যে না, এইখানে তাকে তার উপর সমন জারি করা যাবে। এই কথাটা বলা আছে বিধি 3-এ। যেহেতু তুমি প্রতিনিধি, অতএব তুমি তার বার্তাটা গ্রহণ করবে। আরেকটি বিষয় হচ্ছে এই যে আমরা দেওয়ানি মোকদ্দমায় প্লিডার, আমরা অ্যাডভোকেট যারা প্লিডার নিযুক্ত হই, কৌশলী নিযুক্ত হই, বা পক্ষ আমাদেরকে কৌশলী নিযুক্ত করে, সেটা কোন ধারা বলে করে বা কোথায় এটার কথা বলা আছে? দেওয়ানি আইনের ক্ষেত্রে, দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে এই দেওয়ানি কার্যবিধির 3 আদেশের 4 বিধিতে এই কথাটা বলা আছে যে আমাকে কৌশলী নিয়োগ করতে পারবেন একজন পক্ষ, মক্কেল বা ক্লায়েন্ট আমাকে কৌশলী হিসেবে নিযুক্ত করবেন, সেটা লিখিত হবে, আদালতে সেটা দাখিল করা হবে, এবং সেটা উদ্রয়নেরও কিছু পদ্ধতি আছে, এগুলোর মধ্যে কিছু কন্ট্রোভার্সি আছে, যাই হোক সেটা অন্য আলোচনা। মুদ্রা কথা হচ্ছে আমাকে লিখিতভাবে নিয়োগ করতে হবে, এবং এটা সাধারণত মোকদ্দমা শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকে, অথবা কোনো রিজনেবল কারণে যে পক্ষ নিয়োগ করেছে সে বাতিল না করা পর্যন্ত থাকে, কিংবা মৃত্যু অবধি থাকে যে কোনো এক পক্ষের। যাই হোক, এই কথাগুলো, এই যে কৌশলী নিযুক্ত করার কথা বলা আছে বিধি 4-এ, আমরা দেখব এই বিধিগুলোতে কিছু উপবিধিও আছে, ওগুলোকে আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে ওই বিধিগুলোতে। আমি মূলত যে কারণে আলোচনাটা করি সেটা হচ্ছে যে আমি যখন একজন আইনের ছাত্র, তখন আমি যেন আদেশগুলো বুঝতে পারি, কারণ এই দেওয়ানি কার্যবিধির আদেশ নিয়ে আমাদের আইনের ছাত্রদের মধ্যে নানা রকম জটিলতা কাজ করে, বা অনেকের ক্ষেত্রে অনেক রকম ভীতি কাজ করে। এত আদেশ, এই প্রত্যেকটা আদেশের মধ্যে অনেকগুলো বিধি, আবার আলাদা ধারা, এগুলোকে কিভাবে আমরা রিলেট করব, কিভাবে আলোচনা করব, এই জন্য আমি খণ্ড খণ্ড করে এক একটা আদেশ নিয়ে এক একটা পর্বে আলোচনা করার চেষ্টা করি। এবং আমার ইচ্ছেটা হচ্ছে যে অনেকের হয়তো দেখা গেল যে এই মুহূর্তে পড়তে ভালো লাগছে না, বা একটা আদেশ মাথায় নিতে পারছে না, কিংবা এই টেবিলে বসে হার্ড কপি দেখে দেখে পড়তে ইচ্ছে করছে না, একটা ভিডিও শুনে যেন ওই আদেশটা তার মাথায় স্থাপিত হয়, ধারণ করতে পারে, এই ধরনের একটা অবস্থান তৈরি করার চেষ্টা করি আমার এই আলোচনার মাধ্যমে। তাহলে আমরা জানলাম যে এই বিধি, ওই আদেশ 3-এ কি হচ্ছে, ওই রেকগনাইজড এজেন্ট অথবা প্লিডার নিয়োগ সম্পর্কে আলোচনা করা হচ্ছে, এবং এই আদেশ 3-এর বিধি 4-এ আমরা পেয়েছি যে প্লিডার নিযুক্ত করার ব্যাপারটা, এখানে বিধানটা রয়েছে আইনজীবী নিযুক্ত করার মোকদ্দমায়। এখন আইনজীবী নিযুক্ত হলে আইনজীবীকে কি ওই সমন দেওয়া যাবে? আগে আমরা দেখেছি প্রতিনিধিকে সমন দেওয়ার ব্যাপার, প্রতিনিধিকে দেওয়া যাবে কি না? হ্যাঁ, দেওয়া যাবে। এখন আইনজীবীকে কি দেওয়া যাবে? বা যে কোনো একটা বিষয় পক্ষকে বলতে হয়, আদালত একটা নির্দেশ দিবে সেই পক্ষকে, এখন পক্ষ তো নাই, আইনজীবীকে দিতে পারবে কি না? দেখা গেল আইনজীবী একটা হাজিরা লিখিত পাঠিয়েছে, বাট আদালত ওই মুহূর্তে উপস্থিত নাই, এখন একটা লিখিত চিঠি পাঠাতে হয়, বা অন্য পক্ষ একটা আবেদন দিয়েছে, একটা প্রশ্ন দাখিল করেছে, ওটার আনসার তার কাছ থেকে জানতে হয়, ওই উত্তরমালাটার জন্য প্রশ্নমালাটা কি আইনজীবীর কাছে পাঠালে হবে, নাকি পক্ষের কাছে পাঠাতে হবে, বা পক্ষের প্রতিনিধির কাছে পাঠাতে হবে? এখানে বলা হচ্ছে যে আইনজীবীর কাছেই পাঠাতে পারবে, সেটা কোনো পক্ষও পারবে বা আদালতও পারবে, সেটা আইনজীবীর চেম্বারে পাঠাতে পারবে বা আইনজীবীর বাসভবনে পাঠাতে পারবে, সেটা আমরা বিধি 5-এ দেখব যে এই বিধানটা আছে।
যেমন আমরা দেখি মানে বিভিন্ন মোকদ্দমায় যখন হাজিরার ব্যাপার থাকে, মানে অ্যাডজার্নমেন্টের ব্যাপার থাকে, মুলতবির জন্য আবেদন করা হয়, তখন একটা পর্যায়ে কি করে আদালত কস্ট নির্ধারণ করে, তখন ওই কস্টের টাকাটা অনেক ক্ষেত্রেই দেখা যায়, এটা ক্ষেত্র বিশেষ ভিন্ন আইনও আছে, অর্থ ঋণের ক্ষেত্রে ভিন্ন আইন আছে, যাই হোক, তো ওই কস্টের টাকাটা অধিকাংশ ক্ষেত্রে কি করেন, ওই আইনজীবীর হাতেই দিয়ে দেওয়া হয় এবং আইনজীবী সেটা হাতে হাতে, অনেক আদালতে এরকম প্র্যাকটিস আছে, হাতে হাতে আইনজীবী টাকাটা স্বাক্ষর করে নিয়ে নিচ্ছেন। মূলত কস্টটা কাকে দেওয়া হচ্ছে, ওই পক্ষকে। আবার অনেক ক্ষেত্রে কি হয় যে ওই ইয়ের নামে নির্দিষ্ট একটা ইয়েতে জমা করে দেওয়া হচ্ছে, তারপর ওখান থেকে আবার আইনজীবী একটা প্রক্রিয়া অনুসরণ করে টাকাটা ওঠানোর সুযোগ তৈরি করছে। এই যে বিষয়গুলো, আইনজীবী যে এই কাজগুলো করেন, যে কোনো একটা সিদ্ধান্ত, দেখা গেল এক পক্ষ মামলার আর্জির মধ্যে একটা সংশোধন এনেছে, এখন এটা তো অপর পক্ষকে জানাতে হবে, বা বিবাদী পক্ষ তার জবাবের মধ্যে একটা সংশোধনী এনেছে, এটা তো বাদী পক্ষকে জানাতে হবে। এখন বাদীকে কোথায় পাবে, বা তার প্রতিনিধি, দেখা গেল মূল বাদীর ক্ষেত্রে মামলা পরিচালনা করে অন্য একজন প্রতিনিধি পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে, এখন কাকে জানাবে, ওই বাদীকে জানাবে না এই তার প্রতিনিধিকে জানাবে না আইনজীবীকে জানাবে? ওটা বলা হচ্ছে আইনজীবীকে জানালেই যথেষ্ট, আইনজীবী এটা সার্ভ করবে। এটা কোন আইন বলে জানাচ্ছে, কোন বিধি বলে, এখানে আমরা 5 বিধিতে এই কথাটা পাচ্ছি, আদেশ 3-এর 6 বিধিতে পাচ্ছি কি, যে ওই যে প্রতিনিধি, মামলার মোকদ্দমার যে প্রতিনিধি থাকে, কোনো পক্ষের যে প্রতিনিধি, সে ওই সমনটা গ্রহণ করতে পারবে কিনা। ওখানে বলা হচ্ছে যে সে সমন গ্রহণ করতে পারবে, এমনকি ওই আদালতের এখতিয়ারাধীন এলাকায় যদি সেই পক্ষকে না পাওয়া যায়, ওই এলাকার অন্য যে কোনো ব্যক্তিও সমন গ্রহণ করতে পারবে। তো সেটা এখানে সামগ্রিকভাবে বলে দিচ্ছে, কারণ আমরা অনেক সময় দেখি লটকিয়ে সমনজারি, যেটা বা সমনজারির বিভিন্ন পদ্ধতি আছে, সেটা আলাদা আদেশ আছে, আমরা পরবর্তীতে আলোচনা করব সমনজারির যত সকল পদ্ধতি আছে। এইখানে আমরা মুদ্রা কথা এই নিয়মটা জানলাম যে তৃতীয় কোনো ব্যক্তির উপর মাধ্যমেও সমনটা জারি করা যায়, তৃতীয় কোনো ব্যক্তির কাছে দিলেও বা ভিন্ন কোনো ব্যক্তির কাছে দিলেও যদি সে ওই আদালতের এখতিয়ারাধীন এলাকার হয়, তাহলেও সেই সমনটা জারি হয়। এবং এই বিধানটা আছে, আমরা পেয়েছি ওখানে বিধি 6। মূলত আজকের যে আদেশ 3, যেটা স্বীকৃত প্রতিনিধি ও কৌশলী, হ্যাঁ, বা রেকগনাইজড এজেন্ট অ্যান্ড প্লিডার্স, এই অর্ডার 3 হচ্ছে এই বিষয় সম্পর্কিত, অর্থাৎ দেওয়ানি মোকদ্দমায় পক্ষের প্রতিনিধিত্ব কারা করতে পারে, কৌশলী কিভাবে নিযুক্ত হয়, কৌশলীর নিয়োগটা কতদিন থাকে, এবং সেই পক্ষদের পক্ষে কারা কারা প্রতিনিধি হিসেবে কাজ করতে পারে, প্রতিনিধির ক্ষমতা কতটুকু, কত দূর পর্যন্ত সে যেতে পারে, এই সকল বিষয়গুলো যে বিধানের বলে এই কার্যগুলো পরিচালিত হয়, সেই বিধানের ঠিকানা কোথায় রয়েছে, এই দেওয়ানি কার্যবিধির 3 আদেশে। আশা করি এই 3 আদেশটি বুঝতে আমাদের খুব একটা সমস্যা হবে না। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই আলোচনা শোনার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।